আসসালামু আলাইকুম। যারা এই ভিডিওটা দেখছেন তারা আমার দোয়া এবং ভালোবাসা নেবেন। আপনাদের একটু সময় নিয়ে আজকে আসন্ন গণভোট নিয়ে আমার নিজের উপলব্ধি নিয়ে কিছু কথা বলবো। মূল কথা হচ্ছে আসলে 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচনের সাথে যে গণভোট অনুষ্ঠিত হবে, এটা নিয়ে আমাদের অনেকের মাঝে প্রপার ধারণা না থাকার কারণে আমরা দল অন্ধ হয়ে কোনো প্রকার জাস্টিফাই না করেই আমরা গণভোটের ব্যাপারে যে পরিমাণ রিউমার ছড়াচ্ছি, এটা আসলে দিন শেষে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সবারই ভাগ্যে আমরা মনে করেন কুড়াল মারছি। এছাড়া এর বেশি কিছু না। আমরা যদি তথ্যবহুলভাবেই এই গণভোট নিয়ে দেখি, তাহলে আমি একটু আমাদের বাংলাদেশ সরকারের যে ওয়েবসাইট, এখান থেকে আমি গণভোট নিয়ে একটু দেখার চেষ্টা করব। এটা হচ্ছে গণভোটের যে 2025 সাল গণভোটের যে ওয়েবসাইটটা, সরকারের গণভোট ল মানে গণভোট আইনের যে ওয়েবসাইট, এখান থেকে আমি বলতেছি। এখানে মূলত গণভোটের ব্যাপারে বলা হয়েছিল যে গণভোট প্রশ্ন, গণভোটের ব্যাপারে যে প্রশ্ন করবে, মানে যে প্রশ্ন আমাদেরকে করা হয়েছিল, সেটা কোনো এরকম না যে বিসমিল্লাহ থাকবে না, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস থাকবে না, একাত্মতা থাকবে না। এটা যারা বলতেছে তারা আসলে মূলত হচ্ছে অন্ধ, বেকুব, মনে করেন উদ্দেশ্য তাদের বাজে উদ্দেশ্য। আর তারাই মূলত হচ্ছে যদি কোনোভাবে যদি দেশের ক্ষমতাসীনদের পাল্লায় থাকতে পারে, তাহলে দেশ নিশ্চিত ধ্বংস। যাক, ওইদিকে না যেয়ে আমরা একটু দেখি যে আসলে মূলত হচ্ছে আমাদের প্রকৃত আসলে তথ্যটা কি। প্রকৃত তথ্যটা হচ্ছে গণভোটের ব্যাপারে আপনাকে সরকার আপনাকে চারটা প্রশ্ন আপনাকে করেছে। প্রথমটা হচ্ছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলা জুলাই সনদের বর্ণিত প্রক্রিয়ায় আলোকে গঠন করা হবে। 2 নাম্বার, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দুকক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠন করা হবে এবং সংবিধান সংশোধনের জন্য সেই উচ্চ কক্ষের সদস্যদের অনুমোদন প্রয়োজন হবে, সংখ্যাগরিষ্ঠ অনুমোদন প্রয়োজন হবে। সংসদের নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার বিবেচনায় বিভাগীয় স্বাধীনতা, স্থানীয় ক্ষমতার তফসিলের বর্ণিত যে 30টি বিষয় জুলাই সনদের ঐক্যমত হয়েছে, সেগুলা বাস্তবায়নে আগামী সংসদে বিজয়ী রাজনৈতিক দল বাধ্য থাকবে। মানে হচ্ছে জুলাই সনদের যারা মূলত হচ্ছে সংস্কার কমিশন যে গঠন করছিল আলী রিয়াজের অধীনে, তারা অনেকগুলা প্রস্তাবনা সংস্কার কমিটির পক্ষ থেকে অনেকগুলা প্রস্তাবনা বিভিন্ন রাজনৈতিক দলকে দেওয়া হয়েছিল। যখন আমরা কিছুদিন আগে দেখে আসছি যে রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার কমিশন বারবার বসছিল, বিভিন্ন ইস্যু নিয়ে তারা তাদের সাথে বিভিন্ন প্রস্তাবনা দিয়েছিল। এটা হচ্ছে যে সংস্কার কমিশন। ওইখান থেকে 30টা স্পেসিফিক বিষয়ে সকল রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করছে যে না, এই 30টা বিষয় আমরা পাশ করব। ওই 30টা বিষয় যেটাতে নোট অফ ডিসেন্ট ছিল, ওইটা না। নোট অফ ডিসেন্ট বলতে কোনো রাজনৈতিক দল কিছু ইস্যুতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল যে যে না, আমরা এই প্রস্তাবটা আপনি যেভাবে করতেছেন, এই সংস্কারটা আমরা এইভাবে না করে ওইভাবে করতে পারি। এরকম যেইগুলা নোট অফ ডিসেন্ট ছিল, ওইগুলার পরিবর্তে শুধুমাত্র যে 30টা বিষয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল একত্রতা প্রকাশ করছে, ওই 30টা বিষয় যারা নির্বাচিত হয়ে সংসদে যাবে তারা ওইগুলা পাশ করতে বা ওইগুলা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। 4 নাম্বার, যেটা জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করবে। এই 4টা বিষয় মূলত হচ্ছে 4টা বিষয়। এই 4টা বিষয়ে পরবর্তীতে এসে সরকার এগুলার আরো একটু, যখন মানুষ জানতে চাচ্ছে যে আমাদের মূলত
আরো কি কি আছে, আরো কি কি থাকতে পারে, এই ব্যাপারগুলো জানার জন্য যখন মানুষের কাছ থেকে কোশ্চেন যাচ্ছে আর মানুষ বলতেছে বুঝতেছে না, তখন সরকার এখানে 12টা স্পেসিফিক বিষয়ে জানান দিল যে এই 12টা স্পেসিফিক বিষয় হচ্ছে মুখ্য। 12টা স্পেসিফিক বিষয়গুলো কি কি, আপনি কেমন বাংলাদেশ চান, এটা নিয়েই মূলত হচ্ছে বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে ওইখানেই মূলত ওইখান থেকে নেওয়া। আমি যে তথ্যগুলো নিচ্ছি এগুলো হচ্ছে সরকারের ওয়েবসাইট থেকেই নেওয়া, ওয়েবসাইট থেকে নিয়েই এটা মূলত দেখছি। কারণ হচ্ছে আমি ওইখানে কোথাও এরকম পাইনি যে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, বিসমিল্লাহ থাকবে না, 71 থাকবে না, 21 24 চলে আসবে, 71 বিলীন হয়ে যাবে, এটা জামাতের, এরকম কিছুই পাইনি। যাক, এটা মূলত হচ্ছে অনেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজগুলো করতেছে। যে 12টা বিষয়ে কথা বলা হয়েছে বর্তমানে, যেটা স্পেসিফিকভাবে বলা হচ্ছে, এটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনের সরকারি দল এবং বিরোধী দল একত্রিত হয়ে এটা কাজ করবে। আগে তো মনে করেন নিজেদের ইচ্ছা মতো ওই জ্যেষ্ঠ যে বিচারপতি থাকতো ওনাকে করা হইতো। এটা নিয়ে অনেকে অনেক সময় প্রত্যেকবারই যখন তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল তখন এই একটা কারণে মতানৈক্যের কারণেই সমস্যাটা হয়েছে, প্রাণহানি হয়েছে, অনেক কিছু হয়েছে। এটার জন্য বলা হয়েছে যে দুই দলের, সরকারি দল এবং বিরোধী দলের মতৈক্যের ভিত্তিতেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে। 2 নাম্বারটা, দল ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না। সরকার দল চাইলো যে আমি 200 আসন পাইলাম, আমি চাইলে সংবিধান সংশোধন করে নিলাম, নিজের মতো করে নিলাম। যে নিজের মতো করে সংবিধান সংশোধন করার কারণে যেটা হয়েছিল, গত 17 বছর আওয়ামী সরকার একটা ফ্যাসিবাদ তৈরি করছিল, যেটা নিজের মতো করে একটা সংবিধান সংশোধন করে। এজন্য এখানে বলা হয়েছিল যে সরকার চাইলেই মনে করেন নিজের মতো করে একটা সংবিধান সংশোধন করতে পারবে না। 3 নাম্বার হচ্ছে সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোট বিধান চালু রাখতে হবে। পরবর্তীতে যদি গুরুত্বপূর্ণ কিছু ইস্যু, সংবিধানের যে আমাদের গুরুত্বপূর্ণ যে ধাপগুলো আছে সেগুলো যদি আপনি কোনোটা পরিবর্তন করতে চান, তাও অবশ্যই আপনাকে তখন গণভোটের আয়োজন করতে হবে। মানে গণভোট মানে হচ্ছে জনগণের রায় নিতে হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হবে। যেখানে আগে বিরোধী দল থেকে একজন থাকতো, কিন্তু এখানে সবসময় স্পিকার এবং ডেপুটি স্পিকার থাকতো সরকারি দলের। এখানে বলা হয়েছে যে যেহেতু বিরোধী দলও সংসদের একটা গুরুত্বপূর্ণ পার্ট, তো আপনাকে স্পিকার সরকারি দল থেকে দিল, ডেপুটি স্পিকারকে আপনার বিরোধী দল থেকে দিতে হবে। যতই মেয়াদ হোক, কেউ সর্বোচ্চ 30 বছর, কেউ সর্বোচ্চ 10 বছর বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এটাতে হলে হচ্ছে কি আমাদের নতুন নেতৃত্ব উঠে আসবে। পরিবার কেন্দ্রিক যে ইস্যুগুলো আমাদের দীর্ঘ এত বছর যাবত আমরা দেখে আসছি, এগুলো আমাদের থাকবে না। এখান থেকে আমরা বেরোয় আসতে পারবো। সংসদের নারী প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়াতে হবে, যেটা আমরা এখন এই পর্যায়েও আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল খুব নগণ্য পর্যায়ে, একদম খুব যার এটা বাস্তব উদাহরণ হচ্ছে আমাদের, যদিও ওনাকে নিয়ে অনেক বিতর্ক আছে, বিএনপির রুমি ফারহানা। সে একটা ভাইটাল রোল প্লে করছিল দীর্ঘ বছর যাবৎ। তাকে নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, সে বিএনপির পর্যায় থেকে একজন নমিনেশন পাওয়ার মতোই একজন ব্যক্তি ছিল, কিন্তু তাকে মাইনাস করা হয়েছিল। এখানে এইভাবে আসলে মূলত প্রত্যেকটা দলই আমাদের নারীদেরকে মাইনাস করেই তারা নির্বাচনের জন্য তাদের ক্যান্ডিডেট করে। এটা থেকে আমাদের জুলাই যে গণভোট বলা হয়েছে, গণভোটে বলা হচ্ছে যে এই গণভোটের মাধ্যমে আমাদের নারী নেতৃত্ব দিয়ে পর্যায়ক্রমে বাড়াতে হবে। এটার জন্য হয়তোবা প্রথম বছর কেউ 5%, 10%, 15% এরকম করে মানুষ, মূলত সংসদ সদস্য যাদেরকে দেওয়া হবে, যাদেরকে নমিনেশন দেওয়া হবে, পর্যায়ক্রমে নারী নেতৃত্ব বৃদ্ধি করে আনা হবে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টের একটি উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করতে হবে, যেটা ওই কিছুক্ষণ আগে বললাম যে 100 জনের সংখ্যানুপাতিকভাবে একটা উচ্চ কক্ষ গঠন করা হবে, 100 জন সদস্য বিশিষ্ট। দেশের বিচার ব্যবস্থা স্বাধীন থাকবে। দেশের বিচার ব্যবস্থা আমাদের সবসময় রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত থাকে। আমি যদি গণভোটে হা ভোট দিই, তাহলে বিচার ব্যবস্থা স্বাধীন হবে। আপনার মৌলিক অধিকার সংখ্যা বাড়বে বলতে এখানে মৌলিক অধিকার বাড়ানো হয়েছে ইন্টারনেট,
চাইলে সরকার আপনার ইন্টারনেট বন্ধ করে দিতে পারবে না। যেভাবে মৌলিক অধিকার চাইলে সরকার হরণ করতে পারে না, ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসাবে এখানে ইনভলভ করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবে না। দণ্ডপ্রাপ্ত অপরাধী এতদিন যাবৎ, এর আগে হয়েছিল বাংলাদেশে এরকম ঘটনা অনেকবার হয়েছিল যে রাষ্ট্রপতির কাছে যখন সরকার, যেহেতু রাষ্ট্রপতিও থাকে একটা সরকারের পৃষ্ঠপোষক, তো রাষ্ট্রপতি চায় ওই রকমভাবে রাষ্ট্রপতির কাছে একটা প্রপোজাল নিয়ে রাষ্ট্রপতির সিগনেচারে একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী সহজে ক্ষমা পেয়ে যেতেন। এটার একটা সিস্টেমেটিক পর্যায়ে আসা লাগবে, চাইলে উনি পারবে না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে। আমাদের দেশটা রাষ্ট্রপতির এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার দুজনের ভিতরে হিউজ পরিমাণ গ্যাপ। রাষ্ট্রপতি একজন ফুতুল থাকে, উনি চাইলে অনেক কিছু করতে পারে না। প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে করতে হয় ওনাকে, যেটার জন্যই একটা দলের প্রধানমন্ত্রী যিনি স্বৈরশাসক হয়ে ওঠে। এটার জন্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, এটার একটা রাষ্ট্রভাষা বাংলা মর্যাদার পাশাপাশি অন্যান্য জনগোষ্ঠীর ভাষা ও সাংবিধানিক সংস্কৃতি, বিভিন্ন ভাষা, বিভিন্ন গোত্র, বিভিন্ন গোষ্ঠীর মানুষ বসবাস করে। তারা বিভিন্ন জনে বিভিন্ন ভাষা, যেমন আমাদের পাহাড়ে অনেক ধরনের লোক বাস করে, তাদের অনেক ধরনের ভাষা আছে। তো এদের প্রত্যেকের ভাষাকে আমাদের রাষ্ট্রভাষা যেরকম, বাংলা ভাষাটা যেরকম মূল্যায়িত হয় একটা ইম্পর্টেন্ট, ওরকম প্রত্যেকের ভাষাকে এরকম রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করা যায়। যাক, এই 12টা ব্যাপার হচ্ছে মূলত, আপনি হা ভোট যদি দিয়ে থাকেন, এই 12টাকে যদি আপনি যদি সাপোর্ট করে থাকেন তাহলে আপনি হা ভোট দেবেন। আর যদি মনে করেন যে না, আমি 12টাকে সাপোর্ট করি না, আমি গতানুগতিক বাংলাদেশকে সাপোর্ট করি, যেটা এতদিন যাবৎ বিগত 57-58 বছর যাবৎ ঘটে আসছে আমাদের সাথে, এটাই আমাদের চলবে, এটাতে আমরা অভ্যস্ত, যদি এরকম মনে করে থাকেন তাহলে আপনার না ভোট দিতে পারেন। ভোট দেওয়া না দেওয়া সম্পূর্ণ একান্তই আপনার ব্যাপার। আর ভোট দেওয়া না দেওয়া এটাও একটা ভোট, এটাও আপনার মানবাধিকার, এটাও আপনার আপনি জনগণ হিসাবে আপনার বাংলাদেশে একটা অধিকার। তো এখানে আগে আপনাকে জানতে হবে যে কি জন্য আমার গণভোটটা হচ্ছে। যদি সবাই, আমরা ম্যাক্সিমাম বাংলাদেশি এখন আমরা মোবাইল অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি বা স্মার্টফোন ব্যবহার করি, আপনি চাইলেই আপনি নিজের মতো করে জানতে পারেন যে আসলে গণভোট আমার কাছ থেকে কি চাচ্ছে। যদিও যেদিন আপনি ভোট দিতে যাবেন ওই দিন আপনার ওই 4টা গণভোটের মাঝে আপনার 4টা লেখা থাকবে, ওইখানে আপনি না জানলে কিন্তু আপনি এখন সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার প্রয়োজনে মানুষের কাছে জানতে পারেন, তখনই আপনি জানতে পারবেন। কেউ যদি আপনার কাছে প্রচার করে গণভোট মানি 71কে বাদ দিয়ে দেওয়া, গণভোট মানি 24 দিয়ে 71 শেষ করে দেওয়া, গণভোট মানি জামাতপন্থী, এনসিপি পন্থী, ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ আমার কাছে এই জিনিসটার জন্য একটা জিনিস মনে হচ্ছে কি, বিএনপি মূলত হচ্ছে যখন দেখলো যে জামাত এবং এনসিপি সরাসরি গণভোটের পক্ষে রায় চাচ্ছে, হা ভোটের জন্য তারা যেহেতু কাজ করতেছে, বিএনপির মাঠ পর্যায়ের কর্মীরা ভাবতেছে যে যেটা জামাত চাচ্ছে তার মানে এটা মনে হয় ভালো জিনিস না, হ্যাঁ, এই জন্য তারা এটার বিপক্ষে চাচ্ছে। তো আমার সবার যারাই ভিডিও দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা গণভোটের পক্ষে বুঝে শুনে, আমি যেমন গণভোটের পক্ষে আমি হা ভোট দেব, আপনারা গণভোটের পক্ষে বুঝে শুনে নিজের বিবেক বিশ্লেষণ করে আপনারা গণভোটের রায় দিবেন। তবে এই যারা এই ইসলাম সংবিধান, ইসলাম থাকবে না, বিসমিল্লাহ থাকবে না, 71 থাকবে না, এইসব বলে যারা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, আমার সত্যি বলতে আমার তাদের জন্ম পরিচয় নিয়ে সমস্যা আছে, আমার কাছে নিজের কাছে মনে হচ্ছে। কারণ হচ্ছে এরকম কোনো কথা, এরকম কোনো দলিল তারা দেখাতে পারবে না, কিন্তু শুধু শুধু ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ভালো একটা সুযোগ আসছে, যেটাকে ধ্বংস করার জন্য তারা এই কাজটা করতেছে। যাক, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।